হঠাৎ করে কুসুম অজ্ঞান হয়ে পড়ে যেতে কুসুমের জ্ঞান ফেরালো ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে মীনাক্ষী তো শঙ্করকে বলছে, তুমি তো ভেবেছিলে নিজের মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে একটা বড় দাও মেরে নিয়েছো। গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারী গাঙ্গুলি কোম্পানির সিইওকে বিয়ে করেছে তোমার মেয়ে। তা সেই সিইও তো তার নিজের লেভেলে তোমার মেয়েকে তুলতে পারলো না, উল্টে তার প্রেমের স্লিপ খেয়ে খেটে খাওয়া মানুষের ভিড়ে গিয়ে মিশলো, একেবারে ডেলিভারি বয় হয়ে গেল বাবা। অনুষ্ঠিত তখন প্রচণ্ড রেগে গিয়ে মীনাক্ষীর ওপর চিৎকার করে বলছে, কাকিমণি কি বলছো এসব? ডেলিভারি বয়ের কাজ করা কি খুব বাজে? ঈশানা তো তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, ও মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করছে, তোমার মতো তো কাউকে অপমান করছে না বা কারোর টাকা মেরে নিচ্ছে না। রাজ তো তখন ঈশানকে চুপ করতে বলে। এদিকে ইন্দ্রাণী তখন প্রচণ্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। মীনাক্ষী তখন বলছে, এই হলো মানুষের দোষ, সত্যি কথা কেউ হজম করতে পারে না বাবা, এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে শঙ্করও তখন তো চলে যায়, আর আয়ুষও ওখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে তখন ঈশান্ত প্রচণ্ড রেগে গিয়ে সিদ্ধার্থকে বলছে, কাকিমণিকে আটকাও, ভাইদেরকে কিন্তু ক্রমাগত হিউমিলেট করেই যাচ্ছে। এই বলে তো রাজকে বলছে, তুমি আমাকে থামালে কেন? কাকিমণিকে আজ আমি বুঝিয়ে দিতাম, লোকের গায়ে ঢিল শুনলে উল্টা পাটকেল খেতে হয়। রাজ তখন ঈশানকে বলছে, তুমি হয়তো লক্ষ্য করোনি, মীনাক্ষী তখন আয়ুষকে অপমান করছিল, তোমার থেকে কিন্তু বেশি রেগে যাচ্ছিল ইন্দ্রাণী। বুঝতে পারছো তাহলে ওর মনে আয়ুষের জন্য কতটা ভালোবাসা জমা হয়ে রয়েছে? অনুশ্রী তখন ঈশানকে বলছে, এই কষ্ট যদি মনি আর ভাইদাকে আবার এক জায়গায় করে নিয়ে আসতে পারে, ওই জন্য বাবা তোমাকে ইন্টারফেয়ার করতে দেয়নি ঈশান। এই বলে তো রাজকে বলছে, বাবা আমি ঠিক বললাম তো? রাজ তখন বলছে, অবশ্যই, রাতের আঁধার পেরিয়ে তবে তো সূর্যকে দেখা যায়, ধরে নাও এটা আয়ুষের একটা অগ্নি পরীক্ষা। কুসুম তখন বলছে, এই অগ্নি পরীক্ষা পেরিয়ে ছোট সাহেব একদিন অনেক বড় মানুষ হয়ে উঠবে। রাজ তখন বলছে, সেটা দেখে আমার আর ইন্দ্রাণীর মাথা গর্বে আরও উঁচু হয়ে যাবে। তখনই তো একজন কাজের মেয়ে এসে রাজকে বলছে, ম্যাডাম আপনাকে ডাকছেন। রাজ আর সিদ্ধার্থ তখন ওখান থেকে চলে যায়। তখন ঈশানের ফোন আসে, ঈশান ফোনটা তুলে বলছে, কেমন আছো শ্রেয়া? কুসুম তখন অবাক হয়ে ঈশান অনুশ্রীকে বলছে, শ্রেয়াটাকে? অনুশ্রী তখন হাসতে হাসতে বলছে, একটা বাচ্চা মেয়ে ওর বাবার কাছে ফোন করতে গিয়ে ঈশানের ফোনে চলে এসছে, তাই ফোন করেছে হয়তো আবারও। তখনই ঈশান শ্রেয়াকে বলছে, আবার বুঝি ফোন নাম্বারে ফোন করে ফেলেছো তোমার বাবার কাছে ফোন করতে গিয়ে? শ্রেয়া তখন বলছে, জানো তো আঙ্কেল, সবাই বলে আমার নাকি বাবা নেই, তুমি আমার বাবা বলো না, আমার স্কুলে আসবে তুমি? এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ বাবা এসো না, ম্যামদের বলো না যে ছেলেগুলো আমাকে বিরক্ত করে তাদের যেন পানিশ দেয়। ঈশান তখন বলছে, শ্রেয়া আমি তো তোমাকে আগেও বললাম আমি তোমার বাবা নই, আমি ঈশান। শ্রেয়া তখন বলছে, না তুমিই আমার বাবা। এই বলে তো কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দেয়। ঈশান্ত তখন কুসুমকে বলছে, জানো তো জাদুকর, এই বাচ্চা মেয়েটার বাবাকে খুঁজে পাচ্ছে না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওর বাবাকে তাড়াতাড়ি খুঁজে পায়। অন্যদিকে দেখা যাচ্ছে ম্যানেজার তো আয়ুষকে মীনাক্ষী গাঙ্গুলির বাড়িতে ডেলিভারি করতে বলে। আয়ুষ তখন বলছে, প্লিজ স্যার আপনি আমাকে আরও দুটো ডেলিভারি বেশি দিন, কিন্তু আমি এইখানে যেতে পারবো না। ম্যানেজার তখন ধমক দিয়ে বলছে, এখানকার মালিক আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে, গেট আউট। এই বলে তো আয়ুষকে ঠেলে দেয়। আয়ুষ তখন বলছে, আমি যাবো না, আপনি কি করতে পারেন? চাকরি থেকে বের করে দেবেন তো? আমি নিজে চাকরিটা ছেড়ে দিচ্ছি, এরপরে আমি আর আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এই বলে তো চলে যাচ্ছিল। ম্যানেজার তখন বলছে, এই ছেলে ইউনিফর্মটা খুলে যাও, আর আমিও দেখবো এরপরে তোমাকে কে চাকরি দেয়। আয়ুষ তখন বলছে, আমি ঠিক চাকরি খুঁজে নেবো স্যার, আর এই ইউনিফর্মের টাকা আমার স্যালারি থেকে আপনি কেটে নেবেন। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন মীনাক্ষী বলছে, একটা ডেলিভারি দিয়ে চলে গেল আয়ুষ, আরগুলো দিয়ে গেল না, প্রতিদিন দেবে? তাহলে তো খুব মজা হবে, প্রতিদিন সকলের সামনে অপমান করব। এই বলে তো একা একা নাচতে থাকে। তখনই একজন ডেলিভারি বয় এসে বলছে, ম্যাম আপনার ডেলিভারি। মীনাক্ষী তখন বলছে, কি তুমি কেন? আমি তো ম্যানেজার বাবুকে বলে দিলাম যে আয়ুষ নামের ছেলেটি এখানে আসবে, যাও ওকে গিয়ে পাঠিয়ে দাও। ডেলিভারি বয় তখন বলছে, আসলে ওনার এখানে ডেলিভারি দিতে সমস্যা হচ্ছিল, তাই ম্যানেজারকে বলতেই ম্যানেজার ওকে একটু ধমক দিতেই তো ছেলেটা চাকরি ছেড়ে দিল। মীনাক্ষী তখন বলছে, বাবা এত তেজ, আর ম্যানেজারও ছেড়ে দিল, পুলিশ কেস করতে পারলো না ওর নামে? ডেলিভারি বয় তখন বলছে, কেন ম্যাডাম, চাকরি ছাড়া কি অপরাধ? মীনাক্ষী তখন রেগে গিয়ে বলছে, তুমি আমাকে জ্ঞান দেবে, যাও এখান থেকে, আর এই অর্ডারগুলোরও আমি টাকা দেবো না, ম্যানেজারকে গিয়ে বলে দেবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তো কুসুম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শোনে, তারপর একা একা বলছে, ছোট সাহেব রাগ করে চাকরি ছেড়ে দিলেন? অন্যদিকে দেখা যাচ্ছে কতগুলো লোক তো রাস্তার ধারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই আয়ুষ ওদের একটু সাইডে এসে বসে একা একা বলছে, রাগের মাথায় আমি চাকরিটা ছেড়ে দিলাম, কিন্তু কুসুমকে কিভাবে জানাবো? আমাকে যেভাবেই হোক আগে একটা চাকরি জোগাড় করতেই হবে। এই বলে তো মাথায় হাত দিয়ে ওখানে বসে থাকে। এদিকে তখন কুসুম তো আয়ুষকে খুঁজতে খুঁজতে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। তখনই আয়ুষকে দেখতে পায়, আর চারিদিকে অনেকগুলো মদের বোতল দেখতে পায়। তখন মনে মনে বলছে, ছোট সাহেব তো বলেছিল এইসব ছাই পাশ কোনো দিনও খাবে না। এই বলে তো আয়ুষকে বলছে, ছোট সাহেব আপনি এখানে কি করছেন?
আয়ুষ তো তখন অবাক হয়ে কুসুমকে বলছে, কুসুম তুমি এখানে কি করছো? কুসুম তখন বলছে, আমি এখানে আপনাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি ভাবিনি ছোট সাহেব আপনাকে এই অবস্থায় আমি এখানে দেখতে পাবো। আয়ুষ তখন কাঁদতে কাঁদতে বলছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি ভেবেছিলাম নিজের যোগ্যতায় একটা চাকরি পাবো, আর এমন একটা চাকরি পেলাম যার জন্য মাকে মাথা নত করতে হলো। আর তুমিও কি আমাকে এই অবস্থায় দেখবে বলে ভালোবেসেছিলে? কুসুম তো তখন মনে মনে বলছে, মদের নেশায় ছোট সাহেব এসব কি বলছেন? তখনই আয়ুষ বলছে, জানো তো কুসুম, আমি একটা বিজনেস দাঁড় করাতে পারি, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেই বিজনেসে হাত দিলে তাতেও আমি ফেল করব। কারণ একটা দৌড়ে যেই সময় আমি ফার্স্ট হতাম, এখন সেই লাইনে আমি সবার থেকে পিছিয়ে গেছি। আমাকে সেই রেসে পার্টিসিপেটও করতে দেওয়া হচ্ছে না, আমাকে দূরে রেখে মক করা হচ্ছে। আর দেখো কাকিমণি যেমন নিজের বাড়িতে ডেলিভারি করতে পাঠিয়ে নিজে আমার সাথে মজা ওড়াচ্ছে। দেখলে তো তুমি, আমি এখন জোকার হয়ে গেছি কুসুম, সবার হাসির পাত্র। কুসুম তো তখন প্রচণ্ড রেগে গিয়ে মদের বোতলটা হাতে তুলে বলছে, অপমান বোধ করে চাকরিটা ছেড়েছেন ঠিক আছে, তাই বলে এইসব ছাইপাস খাবেন? ছোট সাহেব, এসব করার কি দরকার ছিল আপনার? আর তুমি আমাকে কথা দিয়েছিলে না এইসব ছাইপাস খাবে না? আর তুমি কি ভাবছো তুমি এসব খেলে আমি দেবী মা খুব খুশি হব? আয়ুষ তখন বলছে, বিশ্বাস করো কুসুম, এটা আমার নয়, এখানে আরো অনেকজন লোক ছিল, তাদেরই হবে কুসুম, তুমি আমায় বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু খাইনি। কুসুম তো তখন পাশে আরো অনেকগুলো বোতল পড়ে থাকতে দেখে আয়ুষকে বলছে, আমার ভুল হয়ে গেছে ছোট সাহেব, আমি ভুল বুঝেছিলাম, আপনি বিশ্বাস ভাঙতে পারেন না। আয়ুষ তখন বলছে, একটু আগেই তো বিশ্বাস হারিয়ে ফেলেছিলে। কুসুম তখন বলছে, একটা বিশ্বাস কিন্তু আপনার ওপর আছে, আপনি যে চাকরিটা আজকে ছেড়ে দিয়েছেন, আপনি দেখবেন এই কষ্টটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আপনি অনেক বড় কিছুর জন্য তৈরি ছোট সাহেব, এইসব কাজ আপনার জন্য নয়। আর যতদিন না সেই জায়গা অবধি আপনি পৌঁছাচ্ছেন ততদিন আমি থাকবো আপনার পাশে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলো। এই বলে তো আয়ুষকে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে তখন শ্রেয়া রাস্তায় বার হয়ে ঈশানকে ফোন করে বলছে, আমি তোমায় খুঁজতে বেরিয়েছি বাবা, তুমি দেখো আমি তোমায় ঠিক খুঁজে বের করব। আর তোমাকে খুঁজবো বলে তো আমি কাউকে কিচ্ছু বলিনি। ঈশান তখন বলছে, তুমি দাঁড়িয়ে থাকো শ্রেয়া, কোথাও যাবে না। কোথায় আছো বলো, এই বলে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তখনই অনুশ্রী ঈশান ঈশান করে ডাকতে ডাকতে এসে বলছে, ও তো আমায় এক্ষুনি বললো রেডি হতে, আর এত তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেল? এদিকে যখন মীনাক্ষী তো শঙ্করের বাড়িতে এসে শঙ্করকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, তখনই আয়ুষ আর কুসুম বাড়িতে ফিরে আসে। এসে মীনাক্ষীকে দেখতে পেয়ে আয়ুষ বলছে, এ কি কাকিমণি তুমি এখানে? মীনাক্ষী তখন শঙ্করকে বলছে, বলেছিলাম না শঙ্কর, তোমার আদরের ঘর জামাই চাকরিটা ছেড়ে দিয়েছে, তাই সন্ধে হতে না হতেই ঘরে ফিরে এসেছে। শঙ্কর, তোমার তো চাপের সংসার, তারপরে আবার এরা তোমার ঘাড়ে এসে পড়লো। বৃদ্ধ বয়সে কোথায় ছেলে মেয়ের সংসারে বসে বসে খাবে? তোমার তো ছেলেটা আবার ছোট, মেয়েরও সেরকম কোনো রোজগার নেই, তারপরে আবার এসে পড়েছে এই ঘর জামাইয়ের দায়িত্ব। তুমি কি করবে বলো তো শঙ্করদা, তোমার জন্য খুব আমার চিন্তা হয়, তুমি ভাবো। এই বলে তো ওখান থেকে চলে যায়। আয়ুষ তো তখন শঙ্করকে বলছে, কাকিমণি তোমায় কি বলেছে আমি জানি না কাকা, কিন্তু এই চাকরিটা আমি স্বেচ্ছায় ছাড়িনি। শঙ্কর তখন বলছে, কিচ্ছু শোনার দরকার নেই, আমার কোনো কৈফিয়ত আমার দরকার নেই। এই বলে তো হাসতে থাকে। কুসুম তখন বলছে, বাবা হাসছো কেন, ছোট সাহেবের কথাটা অন্তত শোনো। শঙ্কর তখন বলছে, কি শুনবো, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, মোমের পুতুল ও। ও করবে ডেলিভারি বয়ের কাজ? কোনোদিন ও কোনো পরিশ্রম করেনি, ছোট থেকে আদরে বড় হয়েছে, আর এখন তো কর্তামার চেয়ারে পায়ের ওপর পা তুলে বস হয়ে বসেছে। কোনোদিন কোনো পরিশ্রম করেনি ও, আর এখন কি করে করবে ও কাজ? কুসুম তখন বলছে, কখন থেকে কী সব বলে যাচ্ছে এসব, কেন ওকে অপমান করছো তুমি? শঙ্কর তখন বলছে, আমি অপমান করব কেন, তোর বর নিজেই নিজের অপমান করছে, ঘর জামাই হয়ে বসে আছে ও, আর এখন তো বেকার হয়ে গেল, সারাদিন বসে বসে কি করবে, কি করে তোর দায়িত্ব নেবে ও? আয়ুষ তখন বলছে, আমি ঠিক আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারবো শঙ্কর কাকা। শঙ্কর তখন বলছে, ডায়লগ দিও না, একটা কথা মনে রাখবে, পকেটে পয়সা না থাকলে জানো তো জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। তোমাদেরও পালাবে, যখন খেতে পাবে না তখন বুঝতে পারবে ভালোবাসার থেকে পয়সার জোর অনেক বেশি। কুসুম তখন বলছে, ছোটবেলা থেকে অভাব দেখে বড় হয়েছি বাবা, কোনো বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য তোমার কাছে আশা করিনি, আর ওর কাছেও করব না। আমাদের সংসার তো আমরা ঠিক চালিয়ে নেব। শঙ্কর তখন চিৎকার করে বলছে, যে ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় ছিল সে কি করে রোজগার করবে, তোরা দুজনের না খেতে পেয়ে মরবি রে। অবশ্য তোরা মরলে আমার কোনো আপত্তি নেই, তোদের জন্য কর্তামার চোখের জল ফেলেছে, তার শাস্তি তো তোদের পেতে হবে কুসুম। তোরা না খেতে পেয়ে হাহাকার করে মরবি, সেটাই তোদের শাস্তি। আর কদিন পরে টিভিতে খবর হবে, গাঙ্গুলি পরিবারের অপদার্থ ছেলে আর তার বউ রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, খেতে না পেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। কুসুম তো তখন প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠে। শঙ্কর তো তখন কুসুম আর আয়ুষকে আরও অপমান করে, তারপর বলছে, কর্তামা যেদিন বলবে তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, সেদিন আমি 7-5 না ভেবে তোদেরকে বাড়ি থেকে বের করে দেবো।
তারপর তোরা কি করবি, ভিক্ষে করবি, চুরি করবি না ডাকাতি করবি, ভালো করে ভেবে নে। এই বলে তো ওখান থেকে চলে যায়। আয়ুষ তো তখন কাঁদতে থাকে। কুসুম তখন আয়ুষকে বলছে, ছোট সাহেব এভাবে ভেঙে পড়বেন না, আপনি তো জানেন বাবার আগের মাথায় হুঁশ হারিয়ে ফেলে, কি বলেন সেটা নিজেও জানেন না। আয়ুষ তখন বলছে, আমিও জানি না আমি কি করছি কুসুম, এই চাকরিটা ছাড়া আমার উচিত হয়নি, কত অপমান সহ্য করে ওই চাকরিটা ছাড়া আমার উচিত হয়নি, বারবার কাকিমণি আমাকে অপমান করতো এই ডেলিভারি নিয়ে। কুসুম তখন বলছে, না ছোট সাহেব, কখনো না, আপনার সম্মানের থেকে দামি আমার কাছে আর কিচ্ছু না, আর আপনার ওপর আমার খুব ভরসা আছে, আপনি দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একটা চাকরি পাবেন, ততদিন একটু ধৈর্য ধরুন, আপনি আমায় কথা দিন কোনোদিন ভেঙে পড়বেন না। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।